ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত। গ্লোবাল অনলাইন ভিউজ গ্লোবাল ইস্যুস নিয়ে মেজরিটি ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে কথা বলার জন্য একটি ইউটিউব চ্যানেল, যা আজ থেকে যাত্রা শুরু করছে। এই চ্যানেল থেকে আমরা নিয়মিত আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনীতি, মানবাধিকার, পরিবেশগত অধিকার ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যু সম্পর্কে। অবশ্য আমাদের এই সমস্ত আলোচনা যে প্রেক্ষিত হবে তা হল যে মেজরিটি ওয়ার্ল্ড, অর্থাৎ যে সমস্ত দেশ একসময় কলোনাইজ ছিল, যে সমস্ত দেশ বিশ্বকে ডমিনেট করছে না, কিন্তু তারা কতিপয় দেশ দ্বারা শাসিত বা ডমিনেট হচ্ছে, তাদের প্রেক্ষিত থেকে, এক কথায় বললে পশ্চিমের ন্যারেটিভ থেকে না, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং বাস্তবতা থেকে। সেখানেই আজকের এই শুভ দিনে, অর্থাৎ আমাদের এই চ্যানেলের সূচনার লগ্নে আমরা আলোচনা করতে চাই এই সময়ে সারা বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় আফগানিস্তান নিয়ে। কারণ আফগানিস্তানে 2001 সাল থেকে মার্কিন সেনাবাহিনী ও ন্যাটো বাহিনী মোতায়েন ছিল। তারা দেশটিকে দখল করে নিয়েছিল। তারা ওই দেশকে দখল করে সেখানকার ক্ষমতাসীন তালেবানদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে তাদের পছন্দ মতো একটি সরকার সেখানে প্রতিষ্ঠিত করেছিল। এর পিছনে তারা ব্যাপক অর্থ খরচ করেছে। তা সত্ত্বেও 20 বছর পরে সেই আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ন্যাটো বাহিনীকে চলে যেতে হয়েছে। এবং এই চলে যাওয়াকে অনেকেই স্বাভাবিকভাবে দেখছেন না, যদিও এর আগে গত বছরে ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহাতে কাতারের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই ফেব্রুয়ারি মাসে সম্পাদিত প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আফগান তালেবানদের প্রতিরোধের কারণে তাদেরকে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে। আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, তা হল যে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী শক্তি, সামরিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাথে সবচেয়ে শক্তিশালী তাদের মিত্র ন্যাটো বাহিনী 20 বছর ধরে একটি দেশকে দখল রাখার পরও তারা সেখানে তাদের প্রত্যাশিত সরকারকে, প্রত্যাশিত রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে পারেনি। তারা সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে তালেবানরা পুরো দেশটি দখল করে দিয়েছে এবং তাদের রাজধানী কাবুল এখন তালেবানদের দখলে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কি কারণে তালেবানের মতো একটি সংগঠন, একটি গেরিলা গ্রুপ, যারা রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা একটা গেরিলা গ্রুপে পরিণত হয়েছিল, সেই গেরিলা গ্রুপ কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক বাহিনী এবং তার মিত্রদেরকে ক্ষমতাচ্যুত, তার মিত্রদেরকে পরাস্ত করল, তাদেরকে বিপর্যয়ের মুখে ফেলে দিল, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করল, এই বিষয়টি আমাদের অবশ্যই বোঝা দরকার। আমরা অনেকেই তালেবানদের যে তাদের মতাদর্শ, সেই মতাদর্শের সাথে আমাদের ভিন্ন মত রয়েছে। তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, তার অনেক কিছুর সাথেই আমাদের ভিন্নতা রয়েছে। কিন্তু একটা বিষয়ে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, তালেবানরা সেখানে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। অর্থাৎ তারা তার আফগানিস্তানের ভাগ্য আফগানিস্তানের জনগণ নয়, একটি দখলদার বাহিনী তারা আফগানিস্তানের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তারা বলেছিল যে তারা সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, জঙ্গিবাদ মৌলবাদের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। অর্থাৎ তারা গণতন্ত্রকে
আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব থেকে গণতন্ত্র আফগানিস্তানে রপ্তানি করতে চেয়েছিল। 2001 সালের সেপ্টেম্বর মাসে অর্থাৎ 9/11 টুইন টাওয়ারে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের পরে বিশ্ব থেকে সন্ত্রাসবাদ দমনের নামে বুশ প্রশাসন আফগানিস্তানে আক্রমণ করে। তাদের বক্তব্য ছিল যে আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করবে এবং সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এই গণতন্ত্র রপ্তানির জন্য তারা সেখানে তাদের সেনাবাহিনী মোতায়েন করে পুরো দেশটাকে দখল করে নেয় এবং গত 20 বছরে তারা $2.26 বিলিয়ন এই যুদ্ধে খরচ করেছে। এর ভিতরে সরাসরি যুদ্ধ বাবদ খরচই ছিল প্রায় $800 বিলিয়ন এবং আফগান সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে ইকুইপ করার জন্য আরো $88 বিলিয়ন খরচ করা হয় এবং আফগানরা যাতে তাদের মতাদর্শে ভিত্তিত হয়, তাদের মতামত অনুযায়ী চলে এবং আফগানদেরকে নানাভাবে সেখানে নানা এনজিও কার্যক্রম সহ নানা ধরনের কার্যক্রম সেখানে পরিচালনা করা হয়, যেগুলোকে বলা হয় রিকনস্ট্রাকশন কার্যক্রম, অর্থাৎ আফগানিস্তান পুনর্গঠন কার্যক্রম। সেই পুনর্গঠনে $144 বিলিয়ন খরচ করা হয়, যার একটা বড় অংশ পেয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক পরিসরে এনজিওরা। এত কিছু খরচ করার পরও, এত টাকা এত ব্যয়ের পরও কেন আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনী টিকে থাকতে পারল না? তাদেরকে তালেবানের মতো একটা শক্তির কাছে সমঝোতা করতে হলো এবং আফগানিস্তান সেই পূর্ব অবস্থায় অর্থাৎ তালেবানের হাতে ফিরে গেল। এবং এটা বাস্তব সত্য। আমরা যারা আন্তর্জাতিক পর্যবেক্ষক বা যারা পর্যবেক্ষণ করছিলাম যে আফগানিস্তানে কি হচ্ছে, তারা আমরা আগেই দেখছিলাম যে আফগানিস্তানের অধিকাংশ জায়গায়, কিছু শহর অঞ্চল বাদে অধিকাংশ জায়গায় তালেবানদের দখলে ছিল এবং মার্কিন সেনাদের প্রত্যাহার ছিল শুধু সময়ের ব্যাপার। এবং এই প্রত্যাহারের সাথে সাথেই তারা কিন্তু কোনো ধরনের বিনা বাধায় আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, কৌশলগত জায়গায় দখল করে নেয়। শেষ পর্যন্ত তারা কাবুল দখল করে নেয় এবং অনেক ক্ষেত্রেই তাদের সাথে প্রতিদ্বন্দ্বী কোনো গ্রুপ বা সরকারি সেনাবাহিনী তাদের পক্ষ থেকে কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি। তাহলে কেন এই ঘটনা ঘটল? কেন তালেবানরা কোনো প্রতিরোধের মুখোমুখি হতো না? এই ঘটনা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে তাকাতে হবে আফগানিস্তানের ইতিহাসের দিকে। আফগানদের মধ্যে নিজেদের মধ্যে যতই দলাদলি, তাদের গোত্রগত অর্থাৎ ট্রাইবাল ফাইট থাকুক না কেন, একটা বিষয়ে আফগানরা সবসময় একমত যে তারা কখনো বিদেশি শক্তিকে তাদের দেশকে নিয়ন্ত্রণ করতে দেবে না। এবং ঐতিহাসিকভাবে আমরা জানি সমগ্র দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে আফগানিস্তানই একমাত্র একটি দেশ যে দেশ কখনো কলোনাইজ হয়নি, অর্থাৎ বিদেশি শক্তির দখল কেড়ে নেয়নি। আফগানরা, আমরা যদি সেই 12 শতাব্দী পর্যন্ত যে আফগানদের যে লিখিত ইতিহাস পাওয়া যায় সেই ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে তখন যেটা হলো বিভিন্ন তাদের খেলাফত ছিল, কিন্তু সেই খেলাফত যারা পরিচালনা করেছে সেই সময় আমরা দেখেছি যে আফগানরা যে কতটা সাহসী জাতি। আফগানরা টার্কিক এম্পায়ার, তারপরে পার্সিয়ান এম্পায়ার, মুসলিম এম্পায়ারদের সাথে তারা যুদ্ধ করেছে বিভিন্ন জায়গায়। অনেকেই বলেন তারা স্লেভ সোলজার হিসাবে কাজ করেছে। তো আফগান জাতি সবসময় সাহসী জাতি হিসেবে ছিল, যদিও তাদের রাষ্ট্র অনেক আগ থেকেই ছিল, কিন্তু সর্বপ্রথম আফগান রাষ্ট্র গঠন হয় 1774 সালে, যার প্রতিষ্ঠাতা ছিলেন আহমেদ দুররানি। দুররানি মূলত ছিলেন একজন পুস্তক, যার যেগুলো পুস্তক, এই পুস্তুলদের মধ্যে পুস্তুলরা হলো আফগানিস্তানের সবচেয়ে ডমিনেন্ট ট্রাইব। আফগানিস্তানে বর্তমানে কয়েকটি ট্রাইব রয়েছে, ডমিনেন্ট ট্রাইব। তার মধ্যে একটি হলো পুস্তুল, যাদের জনগোষ্ঠী প্রায় 38 থেকে 42% মতো আনুমানিক। তারপরে রয়েছে তাজিক জনগোষ্ঠী, যাদের সংখ্যা 25% বা 25%। তারপরে রয়েছে হাজারা, যাদের জনসংখ্যা সমস্ত আফগানিস্তানের জনসংখ্যার মধ্যে 19%। এরপরে রয়েছে উজবেক জনগোষ্ঠী,
উজবেকদের জনসংখ্যা প্রায় সমগ্র আফগান জনগোষ্ঠীর 16%। এবং এই পশতুনদেরও আবার দুইটা ভাগ ছিল। একটা ভাগ একটা অংশকে বলা হয় যাদেরকে বলা হয় দুররানি, আর একটা গিলজাইস। এই গিলজাইস ও দুররানিরাই মূলত শত শত বছর ধরে আফগানিস্তান শাসন করেছে, যদিও এই পশতুনদের মধ্যেও আরো যেটা হলো প্রায় 30টি ট্রাইব রয়েছে। কিন্তু একটা বিষয় তারা ছিল, তাহলে যে আফগান ভাষা এবং অনেক কিছুতেই পশতুনদের আধিপত্য। এবং আফগান রাষ্ট্র যখন এই বর্তমান যে আফগান আমরা ভূখণ্ডে দেখি যে রাষ্ট্র, যে টেরিটরি, এটাও কিন্তু প্রতিষ্ঠা করেছিল যে আহমেদ দুররানি, সেও একজন পশতুন ছিল। এবং এরপর থেকে যদি আমরা দেখি যে এরপরের কোনো শাসকই, কোনো বিদেশি শাসক কখনোই কিন্তু আফগানিস্তানকে পরাজিত করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট, সেও আফগানিস্তান আক্রমণ করেছিল, কিন্তু সে পরাস্ত হয়েছে, আফগানিস্তান দখল করতে পারেনি। আমরা জানি 1839 সালে ব্রিটিশরা আফগানিস্তান দখল করার চেষ্টা করে। 1839 সালে ব্রিটিশরা শাহ সুজা নামে তাদের একজন পাপেটকে ক্ষমতায় বসায়। তার বিরুদ্ধেও সেই 1839 থেকে 1842 পর্যন্ত আফগানরা যুদ্ধ করে। শেষ পর্যন্ত সেই যুদ্ধে ব্রিটিশদের পরাজয় হয় এবং ব্রিটিশরা তখন ছিল বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, অর্থাৎ তাদের যেটা হলো সবচেয়ে পরাক্রমশালী শক্তি। তাদের আফগানদের কাছে পরাজয়টা ছিল সবচেয়ে লজ্জাস্কর এবং শোচনীয় পরাজয়। ইতিহাসের যে বর্ণনা, সেই বর্ণনা যে আমরা জানতে পাই যে কাবুলে যে ব্রিটিশ ক্যান্টনমেন্টে মোট 18,500 লোক ছিল, যার ভিতরে মাত্র একজন পালাতে পেরেছিল, একজন ব্রিটিশ সার্জন ডাক্তার। তিনি জালালাবাদ হয়ে পালিয়ে চলে গেছিল, কাবুল থেকে পালাতে পারছিল। বাকি সকলকেই আফগানদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল। এরপরে 1878 সালে আবার পুনরায় ব্রিটিশরা আফগানিস্তান দখলের চেষ্টা করে এবং আফগান এবং ব্রিটিশদের মধ্যে 1878 থেকে যুদ্ধ হয়। এই যুদ্ধ 1880 সাল পর্যন্ত চলে। যদিও এই যুদ্ধে সামরিকভাবে আফগানরা পরাজিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা বুঝতে পারে যে আফগানিস্তানে তাদের পক্ষে থাকা সম্ভব না, অবস্থান করা সম্ভব নয়। আফগানদের প্রতিরোধের কারণে তারা আবার যেখানে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় এবং আফগানিস্তানকে একটি প্রোটেক্টেড স্টেট হিসাবে স্বীকৃতি দেয়। এরপরে আবার যেখানে 1919 সালে আফগান এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়, সে যুদ্ধ কিন্তু আফগানরা জয়ী হয়। অর্থাৎ তখন ভারতবর্ষ ছিল ব্রিটিশের অধীন এবং ওই সময় ভারতবর্ষের অনেক এলাকা আফগানরা দখল করে নেয়। পরবর্তীতে আফগান এবং ব্রিটিশদের মধ্যে চুক্তি হয়, যে চুক্তির ফলে ব্রিটিশরা আফগানিস্তানের স্বাধীনতা মেনে নেয়, আফগানিস্তানকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয়। অর্থাৎ ব্রিটিশরা তিনবার দখল করার পরও, তিনবার চেষ্টা করার পরও, যুদ্ধ করার পরও আফগানিস্তানকে তারা তাদের দখলে রাখতে পারে নাই, তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে। এই জিনিসটা ঐতিহাসিক, এই জিনিসটা যেটা হলো আমাদের বুঝতে হবে যে আফগানিস্তান এমন একটা দেশ, সেখানকার জনগোষ্ঠী এমন একটা জনগোষ্ঠী যারা বিদেশিদের কখনোই পরাভব মানে না। সেই আমি যে বলেছিলাম যে 1839 সালে থেকে 1842 সালে ওই যে শাহ সুজার সময়কাল, ওই সময়কালটুকুই ছিল শুরু যেটা হলো এই পশতুনদের হাত থেকে, বাইরের কোনো শক্তির হাতে আফগানিস্তানে ক্ষমতা চলে যাওয়া অন্য কোনো ট্রাইবের কাছ থেকে। তারপর কিন্তু আবার সেই পশতুনরা কিন্তু আফগানিস্তানের ক্ষমতায় চলে আসে। সেই 1919 সালে তারা স্বাধীনতা দখল করার পরও অব্যাহতভাবে সেই 1992 সালে মুজাহিদিনরা ক্ষমতা দখল করা পর্যন্ত, ওই সময় পর্যন্ত আফগানিস্তান কিন্তু এদের হাতেই, পশতুনদের হাতে ছিল। এই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে কিন্তু অন্য কোনো শক্তি খুব একটা শিক্ষা নেই। আমরা যদি দেখি শুধু ব্রিটিশ না, সে আলেকজান্ডার দ্য গ্রেট না, বিশ্বের অন্যতম পরাশক্তির সোভিয়েত ইউনিয়নও কিন্তু আফগানদের কাছে পরাজিত হয়েছে। 1979 সালে আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে রক্ষা করার জন্য তখন আফগানিস্তানে সোভিয়েত সৈন্য চলে যায়।
আফগানিস্তান তখন ছিল সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী। আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী তা সত্ত্বেও সেখানে সোভিয়েত সৈন্য গিয়ে 10 বছর অবস্থান করার পরও তারা আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণ করতে পারে নাই। পরবর্তীতে 1989 সালে তাদের আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে হয়, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে টিকে থাকতে পারেনি। এবং এই যে আফগান যুদ্ধের পরাজয়ের কারণে আজকে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলা ভাগ হয়েছে, তার অন্যতম কারণ হলো আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পতন, যে কারণে আমরা দেখতে পাই কতগুলো স্বাধীন রাষ্ট্র যারা এখন আফগানিস্তানের পাশে তাদের প্রতিবেশী তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এইসব দেশ যাদের সাথে আফগানিস্তানের সীমান্ত রয়েছে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নও এখানে পরাজিত হয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা ব্রিটিশদের এই পরাজয় থেকে মার্কিনীরা কোনো শিক্ষা নেয়নি। তারা মনে করেছে আমরা পৃথিবীর একক শক্তি, আমরা ইচ্ছা করলে যে কোনো দেশ দখল করতে পারি। যে আর আফগানিস্তান তো একটা ছোট্ট দেশ, সেখানে মাত্র 2,86,00,000 জনগোষ্ঠী, 6,52,864 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ। তাদেরকে দখল করা খুবই সহজ ব্যাপার কারণ সেখানে তাদের তেমন কোনো সামরিক বড় কোনো শক্তি নেই। কিন্তু তা সত্ত্বেও তাদেরকে 20 বছর ধরে যুদ্ধ করতে হচ্ছে। অনেকেই এখন আফগানিস্তানে মার্কিনীদের এই পরাজয়কে তুলনা করছে ভিয়েতনাম যুদ্ধের সাথে, বিশেষ করে ভিয়েতনামে আমেরিকার পরাজয়ের সাথে। কিন্তু আমার দৃষ্টিতে আমি বলব ভিয়েতনাম যুদ্ধে যে আমেরিকানদের পরাজয়, সেই পরাজয়ের চেয়েও আফগানিস্তানে তাদের পরাজয়ের বিষয়টা অনেক বড় এবং ব্যাপক। কি কারণে তাদের এই পরাজয়? যদিও আফগান যুদ্ধে সব মিলিয়ে মার্কিন সৈন্য এবং আফগানিস্তানের তালেবান, বেসামরিক নাগরিক সব মিলিয়ে সেখানে 1,57,000 লোক গত 20 বছরে মারা গেছে। এই হিসাবটা অবশ্য 2019 সাল পর্যন্ত, এরপরে হয়তো আরো সংখ্যাটা একটু বাড়বে। এবং আফগানিস্তানে মাত্র 2,500-এর মতো মার্কিন সৈন্য নিহত হয়েছে। কিন্তু আমি বলবো অন্য প্রশ্ন, কারণ যখন ভিয়েতনাম যুদ্ধের সাথে আফগান যুদ্ধের কতগুলো মিল খুঁজে পাওয়া। একটা হলো ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, ভিয়েতনামের যুদ্ধ শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল 1954 সালে, যা চলেছিল 1975 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছর একটানা তাদেরকে যুদ্ধ করতে হয়েছিল ভিয়েতনামীদের মধ্যে। এবং এখানেও কিন্তু আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ন্যাটো বাহিনী দখল করেছিল 2001 সালে এবং তারা ছেড়েছে 2021 সালে। এখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো বাহিনীকে একটানা 20 বছর যুদ্ধ করতে হয়েছে। ভিয়েতনাম একসময় ফ্রান্সেরও দখলদারিত্ব ছিল, ভিয়েতনামকে ফ্রান্সের বিরুদ্ধে একসময় যুদ্ধ করতে হয়েছে, সেই 1946 সাল থেকে 1954 সাল পর্যন্ত, অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে তারা একটানা 8 বছর যুদ্ধ করেছে। এখানে আফগানিস্তান যুদ্ধ করেছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 1979 সাল থেকে 1989 সাল, অর্থাৎ 10 বছর। অর্থাৎ যুদ্ধের যদি আমরা পরিধি হিসাব করি তাহলে আমরা দেখব যে এখানে যুদ্ধ হয়েছে 2টা পরাশক্তির বিরুদ্ধে, বর্তমান কন্টেম্পোরারি 2টি পরাশক্তির বিরুদ্ধে। এখানে আফগানিস্তানের যুদ্ধ হয়েছে একটানা 30 বছর এবং এদের ভিয়েতনামের যুদ্ধ হয়েছে 28 বছর। যদিও আফগানিস্তানে আবার বিভিন্ন মুজাহিদিনদের নিজেদের বিরুদ্ধে, তালেবানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গৃহযুদ্ধ ব্যাপারগুলো ছিল, যেগুলোকে হয়তো আমরা এখানে বাদ দিচ্ছি বা হিসাবের মধ্যে রাখছি না। কিন্তু আমি যে বিষয়টা কি করতে চাই তাহলে এ থেকে একটা জিনিস পরিষ্কার, যেটা হলো যে আফগানিস্তান যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চেয়ে কোনো অংশে কম না। আরেকটা বড় ব্যাপার আমি বলবো, যেটা হলো যে আফগানিস্তান যুদ্ধকে আমি কেন মোস্ট সিগনিফিকেন্ট বলবো, তার অন্যতম আর একটা কারণ হলো যে ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি, বা তখন ছিল ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি নামে, হোসিমিনের নেতৃত্বে, তারা কিন্তু সহযোগিতা পেয়েছে 2টা বড় শক্তি থেকে, একদিকে চায়না আর একদিকে সোভিয়েত ইউনিয়ন। এই 2টা বড় শক্তির কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে, দুটেই, যেটা হলো
আজকের দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। সোভিয়েত ইউনিয়ন তো অবশ্যই অনেক পুরানো পরাশক্তি, চায়নাও এখন বিশ্বের অন্যতম বড় শক্তি, পরাশক্তি। কিন্তু এই দুইটা শক্তির সহযোগিতা পাওয়ার পরে তারা সক্ষম হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে, ফ্রান্সকে পরাজিত করতে। কিন্তু তালেবানরা এ ধরনের কোনো বড় কোনো শক্তির সহযোগিতা কিন্তু প্রকাশ্য সহযোগিতা পায়নি, যদিও অভিযোগ আছে যে তারা পাকিস্তানের দিক থেকে সহযোগিতা পেয়েছে, কিন্তু পাকিস্তান তেমন কোনো বড় উল্লেখযোগ্য শক্তি না। কারণ পাকিস্তানের মাটিকেও আফগানিস্তানের তালেবান বিরোধী লড়াইয়ে বা আফগানিস্তানের দখলের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কাজে লাগিয়েছে। কাজে এই হিসাবটা আমাদেরকে করতে হবে যে আফগানিস্তানের যুদ্ধ কোনো অংশে ভিয়েতনামের যুদ্ধের চেয়ে কম নয়। কিন্তু আমি যে জায়গায় বলবো, কারণ আফগানিস্তানের সমস্ত লোক তালেবানের যে চিন্তা ভাবনা মতাদর্শ তার সাথে যে একমত, ব্যাপারটা সেরকম না। কিন্তু একটা জিনিস যেটা হলো, আমরা দেখেছি যে ব্রিটিশরা যখন শাহ সুজাকে ক্ষমতায় বসিয়েছিল, শাহ সুজা ছিল অন্য একটা মুসলিমদের প্রতিদ্বন্দ্বী একটা গ্রুপের সদস্য। তেমনি ভাবে যে গ্রুপের আসলে যে হামিদ কারজাই, যাকে প্রথম সরকার হিসাবে ক্ষমতায় বসিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী, হামিদ সরকারও কিন্তু এক্সাক্টলি ওই বংশেরই কিন্তু একজন সদস্য। কিন্তু ইতিহাসের বাস্তবতা হলো অন্য কোনো জোর করে কোনো প্রথম সরকার আফগানিস্তানের ক্ষমতায় টিকে থাকতে পারে না। শত মতভিন্নতা সত্ত্বেও আফগানিস্তানের মানুষ তারা চায় তাদের দেশ তারা নিজেদের মতো শাসন করবে। এখানে আরেকটা জিনিস হলো, আমরা আফগানিস্তানের সংস্কৃতি এবং তাদের যে ধর্মীয় আবহ সেইগুলোর বিষয় নিয়েও আমাদের অনেকের নানা ধরনের চিন্তা ভাবনা আছে। কিন্তু আফগানদের বুঝতে হবে যে আফগানরা কিন্তু অনেক পুরানোভাবে, অনেক অতীত কাল থেকে তারা কিন্তু তাদের আফগান গ্রামগঞ্জ যে সব জায়গায় আফগানদের প্রধান শিক্ষার মাধ্যম ছিল স্কুল কলেজ না, তাদের প্রধান শিক্ষার মাধ্যম ছিল মাদ্রাসাগুলো। কাজে আফগানরা অনেক আগ থেকেই আফগানরা সেই বোখারায় যেত, মিশরে যেত, সিরিয়ায় যেত তারা ইসলামিক শিক্ষা গ্রহণ করার জন্য। এবং আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা মূলত ছিল মাদ্রাসা কেন্দ্রিক। এই মাদ্রাসা কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকেই কিন্তু এই তালেবানের তৈরি হয়েছে। এই মাদ্রাসার যারা যারা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেত, তারা একটা অংশ এই তারা মিশর, সিরিয়া, বোখারা এর বাইরেও যেত, দেওবন্দে যেত। দেওবন্দ এবং দেওবন্দ ঘরানা আমরা জানি যে ভারতের দেওবন্দ আছে, এবং এই দেওবন্দ ঘরানার অনেক মাদ্রাসা পাকিস্তানে আছে। এবং আজকের যে তালেবান নেতৃত্ব তার অনেকেই বলে 90% কিন্তু পাকিস্তানে এই দেওবন্দি ধারায় লেখাপড়া করেছে। কাজে আমরা চাই না না যাই, তাদের আফগানিস্তানের সংস্কৃতি এক ধরনের রক্ষণশীল সংস্কৃতি, যেখানে তারা বেড়ে উঠেছে ধর্মীয় আবহাওয়ার মধ্যে। তাদের বিশ্বাস, তাদের গোত্রগতভাবে, তাদের ট্রাইবগতভাবে নানা ভিন্নতা আছে, কিন্তু তারা ধর্মীয়ভাবে তারা কিন্তু একটা জায়গায় আছে। তারা হলো যে আফগানিস্তানের কোনো আইন কানুন তারা ইসলামিক আইনের বাইরে যেতে পারবে না। এই যে জিনিসটা আমরা হয়তো অনেকেই সেকুলার মতদর্শে বিশ্বাস করি, আমরা যেটা হলো ধর্মীয় সে বিশ্বাস করি, ধর্মীয় চাই না কোনো একটা রাষ্ট্র যে ধর্মীয় বিধিবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। কিন্তু বাস্তবতা হলো যে আফগানিস্তানের যে এই যে গোত্রগতভাবে অনেকগুলো জাতিগত বিতাত্ত্বিক অনেকগুলো এথনিসিটিতে বিভক্ত একটা দেশ, তার ভিতরে পশ্চিমদের ভিতরে আমি যেটা বললাম তার ভিতরে আবার যেটা হলো 30টার মতো গ্রুপ আছে। এই সমস্ত গ্রুপগুলোকে একত্রিত রাখার যেটা হলো আফগানিস্তানের যে একটা বড় মন্ত্র, তা হলো তাদের আফগান জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো যে তারা কখনো বিদেশি শক্তির পরাভাব আনবে না। আর একটা জিনিস হলো আফগানিস্তান জাতীয় ঐক্যের ক্ষেত্রে আর একটা বড় জিনিস তারা হলো যে তারা সবাই ইসলামী ভাবাদর্শে বিশ্বাসী। তারা গোত্রগতভাবে, ট্রাইবগতভাবে, এথনিসিটিগতভাবে মতভিন্নতা থাকলেও তারা একটা জায়গায় আবার তারা সবাই একমত হয় যে তাদের মূল বিষয়গুলো পরিচালিত হয় ধর্মীয় রীতিনীতি এর দ্বারা। তো কাজেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের যে এই যে পরাজয়ের মূল মার্কিন যুক্তরাষ্ট্র বা নেটো বাহিনীর পরাজয় বলি তাদের প্রত্যাহার করতে বাধ্য হওয়ার পিছনে মূল কারণটা হলো যে আফগানিস্তানের সংস্কৃতি, আফগানিস্তানের মানুষের
জাতীয়তাবোধ, আফগানিস্তানের ইতিহাস, এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার ন্যাটো বাহিনী কেউ বিবেচনায় নেয়নি। ব্রিটিশরা তাদের পরপর 3 বারের যুদ্ধ এবং তার ফলাফলকেও যেমনি বিবেচনায় নেয়নি, সোভিয়েত ইউনিয়ন যেমনি তার 10 বছরের যুদ্ধে তাদের পরাজয়ের ব্যাপারগুলো যখন দেখেছেন, কিন্তু তার আগে তারা যেটা ব্রিটিশদের পরাজয়ের ব্যাপারগুলোকে তারা বিবেচনায় নেয়নি। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, বিবেচনা রাখতে হবে। এসব চিন্তা বিবেচনা থেকেই আমি যেটা বলতে চাই, আফগানিস্তান আসলে আমরা যারা ভূ রাজনীতি নিয়ে যারা চর্চা করছি, যারা জাতীয়তাবাদ দিয়ে ভাবছি, যারা ভাবছি জাতি বিভিন্ন জাতীয় ঐক্যের ব্যাপারগুলো নিয়ে ভাবছি, তাদের অবশ্যই আফগানিস্তানের বিষয়টা ভাবতে হবে। আফগানিস্তানের মানুষকে আমরা শুধু যে হলো তারা ব্যাকটেরিয়া বা ট্রাইবে বিভক্ত, বা তারা যেটা হলো শুধু ধর্মীয় অনুশীলন দ্বারা চালিত, এভাবে চিন্তা করলেই হবে না। আফগানদের ঐতিহ্য, আফগানদের সংস্কৃতি, আফগানদের সাহস, আফগানদের যেটা হলো দীর্ঘদিনে পরাশক্তির বিরুদ্ধে, তাদের পরিবেশী শক্তির বিরুদ্ধে তাদের লড়াইয়ের বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা আগামী দিনে আফগানিস্তান নিয়ে আরও বেশ কিছু এপিসোড করার ইচ্ছা আছে, যেখানে আফগানিস্তানের ভূ রাজনৈতিক গুরুত্ব, আফগানিস্তানের যে বিপর্যয়পূর্ণ মুজাহিদদের আগমন এবং এর পিছনে যে আফগানিস্তানদের কমিউনিস্ট এবং সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আফগানিস্তানে যে মুজাহিদিনদের উত্থান এবং মুজাহিদিনদের পতন এবং তার প্রেক্ষিতে যে তালেবানের উত্থানের কারণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আফগানিস্তান নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা করতে চাই, এবং সেই আলোচনা থেকে আমরা আমাদের নিজের যার যার দেশ, বিশেষ করে আমি একজন বাংলাদেশি হিসাবে আমার দেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি বুঝতে চাই, যে এই গতি প্রকৃতি ভবিষ্যতে আমরা যেন কোনো একটা বড় ধরনের যুদ্ধের মধ্যে না পড়ি, বড় ধরনের কোনো একটা পরাশক্তির দাবা খেলায় পরিণত না হয়, এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরাশক্তি আমাদের দেশকে দখল করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায়, সেই নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমরা যেন জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, সেই চিন্তা, সেই প্রেরণা আমরা আফগানিস্তান থেকে নিতে পারি। তবে অবশ্যই আমি আফগানিস্তানের যে তালেবান মতাদর্শ, সেই মতাদর্শের অনেক কিছুর সাথেই আমরা দ্বিমত পোষণ করি, আমি একমত পোষণ করতে পারি না। বিশেষ করে মানবাধিকারের প্রশ্নে তাদের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সাথে আমি পরিপূর্ণ দ্বিমত পোষণ করি। নারী প্রশ্নে তাদের যে দৃষ্টিভঙ্গি, তার অনেক কিছুর সাথে আমার চিন্তা ভাবনা বা মতামতের কোনো মিল নেই। তো সেই কথা বলেই আজকে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো দেখবেন। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের জানাবেন, আপনাদের মতামত জানাবেন। কোনো বিষয়ে আপনাদের ভিন্ন মত থাকলেও আপনারা মন্তব্য করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভবিষ্যতে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আসতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।